হাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আলোচনা করব বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। বর্তমান রাজনৈতিক অবস্থায় যে বিশ্বে একটা দাবানলের সৃষ্টি হয়েছে, পারস্পরিক ঘাত প্রতিঘাতের মধ্যে রাজনৈতিক স্বার্থ, বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধকে আহ্বানের দিকে নিয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তাহলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তাহলে তার কারণ কি? তৃতীয় বিশ্বযুদ্ধের জন্যে কি ইউনাইটেড নেশন যেটা তৈরি হয়েছে তার কোনো ভূমিকা রয়েছে? না, বিশ্বের হেভিওয়েট রাষ্ট্রের দাদাগিরি এই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 থেকে 18 পর্যন্ত হয়েছিল, এবং এই প্রথম বিশ্বযুদ্ধের প্রচুর কারণ আছে, যেখানে আমরা বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ প্রসঙ্গে আমরা বলতে পারি ইউরোপীয় সম্প্রসারণবাদ, উগ্র জাতীয়তাবাদ এবং ফার্দিনান্দের হত্যাকাণ্ড। এই কারণগুলো প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। এবং আমরা বলতে পারি যে 19 শতকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মতো প্রতিষ্ঠিত ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি এবং জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি, জাপানের মতো উদীয়মান শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয় এবং যার ফলে প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়। এই প্রথম বিশ্বযুদ্ধে প্রতিষ্ঠিত শক্তির সঙ্গে উদীয়মান শক্তির যে পারস্পরিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই প্রথম বিশ্বযুদ্ধের উত্থান। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাবার পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 খ্রিস্টাব্দে ভার্সাইলের চুক্তি বা ট্রিটি অফ পিস, এই ট্রিটি অফ পিসের ফলে আমরা দেখব লিগ অব নেশন তৈরি হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশন তৈরি হবে। যদি লিগ অব নেশন ঠিকঠাক কাজ করত, তাহলে, কারণ এটা বিশ্ব ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করছে, প্রতিদ্বন্দ্বী নানা রকম ঘাত প্রতিঘাতগুলো থেকে রিলিজ করার জন্য এই অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। এই অর্গানাইজেশন যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না। এই অর্গানাইজেশনের, লিগ অব নেশনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিগ অব নেশনের ব্যর্থতার কারণগুলো যদি দেখা যায়, তাহলে দেখা যাবে আন্তর্জাতিক বিরোধের কার্যকরভাবে সমাধান করতে এবং তার সিদ্ধান্তগুলি কার্যকর করতে লিগ অব নেশনের ব্যর্থতা বিশ্বব্যাপী শান্তি নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে তুলেছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে উৎসাহিত করেছিল। অর্থাৎ প্রতিষ্ঠিত শক্তি, উদীয়মান শক্তির যে জায়গাটা থেকে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে পাশাপাশি জার্মান জাতীয়তাবাদ তাদের নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আর এক্ষেত্রে লিগ অব নেশনের ভূমিকা ব্যর্থ হওয়ার ফলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা যদি দেখি, তাহলে দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1939 থেকে 45 পর্যন্ত। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখলাম যে আধুনিক সমরাস্ত্রের সজ্জিত এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার, হিরোশিমা নাগাসাকিতে সেই অস্ত্রের ব্যবহারও দেখলাম।
তারপরে প্রতিষ্ঠিত হলো লিগ অব নেশন। লিগ অব নেশনের যে প্রতিষ্ঠা হচ্ছে, সেই প্রতিষ্ঠায় সম্মিলিত জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় 26শে জুন 1945 এবং কার্যকর হয় 24শে অক্টোবর 1945। এখানে কার্যকর হলো। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে প্রতীকটাকে ব্যবহার করা হচ্ছে, যেখানে 4টে সার্কেল, 8টা স্পোক, ওয়ার্ল্ড ম্যাপ এবং অলিভ ব্রাঞ্চেস, এই অলিভ ব্রাঞ্চেস শান্তির প্রতীক হিসেবে বার্তা দেয় এবং এর রংটা সাদা, সেটাও শান্তির প্রতীক হিসেবে বার্তা দেয়। তাহলে বিশ্ব শান্তির প্রতিষ্ঠার জন্য ওয়াচ টাওয়ার হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জ 24শে অক্টোবর 1945-এ প্রতিষ্ঠিত হলো এবং এর সাফল্য অবশ্যই আছে। এতদিন ধরে, অনেক দিন ধরেই দেখতে পাচ্ছ যে ওয়ার্ল্ড ব্যাপী যে ভয়াবহতা, সেটা কিন্তু বন্ধ রাখতে পেরেছে, তার মানে সাফল্যও আছে। 1945 সাল থেকে আজ 2025 এরকম তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে হয়নি। এক্ষেত্রে ইউএনওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ইউএনওর মধ্যেই, এর পরিকাঠামোর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই জাতিসংঘের সদস্য 15টা জন সদস্য, সেই 15 জন সদস্যর মধ্যে 5টি স্থায়ী সদস্য রয়েছে। আর এই 5টি স্থায়ী সদস্যের মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাজ্য, এই 5টা অন্যতম। অর্থাৎ টোটাল 15 জন সদস্য মিলে কোনো একটা বিলের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হলো, 9 জন পক্ষে দিল, বাকিরা বিপক্ষে দিল। বিলটা পাস হওয়া উচিত সর্বসম্মতিক্রমে, কিন্তু হবে না যদি এই 5টা দেশ ওই বিলের এগেনস্টে ভেটো দান করে দেয়, তাহলে ওই বিল সংখ্যাগরিষ্ঠ মতাদর্শে হলেও বাতিল বলে গণ্য করা হবে। ভারতীয় রাজনীতিতে আমরা দেখতে পাই, যখনই আমরা কাউকে সন্ত্রাসী বলে বিবেচিত করি, ভেটো প্রয়োগ করে সংখ্যাগরিষ্ঠ মতাদর্শে পাস হয়ে গেল, চীন ভেটো প্রয়োগ করে সেটাকে বাতিল বলে ঘোষণা করে। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু স্থায়ী সদস্য হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। চীনের ভেটো প্রয়োগের ফলে এই স্থায়ী সদস্য হিসেবে ভারতের নামকরণটা আসছে না। বরাবরই ভারতের সমর্থক রাশিয়া, আমরা সবসময় রাশিয়াকে ভারতের বন্ধু হিসেবে পেয়েছি এবং এক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট, যে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভেটো দেওয়ার অধিকার রাখে এই স্থায়ী সদস্য দেশগুলো, অন্যদের সেই ক্ষমতা নেই। যার অর্থ হলো অন্যান্য পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এটি সমর্থন করলেও তারা এটি গ্রহণ রোধ করতে পারে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের মতাদর্শে কোনো বিল পাস হয়ে গেলে এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র যদি মনে করে যে এই বিলটা পাস হওয়া উচিত নয়, যে কেউ ভেটো দান করলে সেই বিলটি বাতিল বলে ঘোষণা হয়। এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে। এবং এর ফলে কি হয়েছে? এর ফলে শুধু ভেটো নয়, আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, সন্ত্রাসীর মদতদাতা হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানকে ইউএনেরই একটা সাব অর্গানাইজেশন হচ্ছে ওয়ার্ল্ড মনিটারি ফান্ড বা IMF, তারা সাহায্য করার জন্য অর্থদান করছে। পাকিস্তান এমন একটা দেশ, যে দেশ তাদের রেভিনিউ টাকা দিয়ে সন্ত্রাসকে লালন পালন করে এবং এবং বিশ্বের সাহায্য পেলে সেই লালন পালনের সংখ্যা অনেক বেড়ে যাবে। তাই ভারত এর প্রতিবাদ করছে। ভারত ইউএনওকে সম্মান করে, তাদের সমস্ত কিছু বিষয় মেনে চলার চেষ্টা করে। কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কোরিয়ার যুদ্ধ এবং আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সমস্ত বিষয়ে দেখেছি যে যখনই ভারতের পক্ষে কোনো মতাদর্শ নেওয়া হচ্ছে, আমেরিকা রাশিয়া যদি সাহায্যও করে, তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভেটো দান করে সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে।
অপরদিকে আমরা সবসময় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বা রাশিয়াকে সবসময় বন্ধু হিসেবে পেয়েছি। এখনো তার প্রমাণ রয়েছে। তার মানে রাশিয়া ভারতের সর্বসময়ের বন্ধু হিসেবে কাজ করছে। আমেরিকা, এনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা কি করতে পারে এটা কিন্তু ভারতের কাছে অতটা গ্রহণযোগ্য নয়। এর ফলে বিশ্ব রাজনীতিতে যদি কেউ দাদাগিরি করতে আসে, তখন এই যে সাম্যর মধ্যে থেকে আলাদা একটা গ্রুপ তৈরি হয়েই বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তোলে। অর্থাৎ আমরা যদি অপারেশন সিঁদুর দেখি, তাহলে দেখতে পাবো তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করেছে, আজারবাইজান পাকিস্তানকে সাপোর্ট করেছে, চীনও প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে সবসময় পাকিস্তানকে সাহায্য করে, এবং ভারতকে সাহায্য করার জন্য রাশিয়া এবং আমেরিকা রয়েছে। এর ফলে এই যে দুটো গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগ হয়ে যাওয়ার ফলে বিশ্ব রাজনীতির ভারসাম্যহীন হয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ঘটে, তাহলে পরমাণু, এখানে যারা আছে প্রত্যেকে পরমাণু শক্তিধর দেশ, ইনক্লুডিং, আমরা যদি বিশ্ব রাজনীতির দিকে তাকাই, কোনো পরমাণু শক্তিধর দেশকে আক্রমণ করেনি। কিন্তু ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে, দুজনাই পরমাণু শক্তিধর দেশ। এই বিষয়টা যদি সহনশীলতার সঙ্গে যারা সন্ত্রাসীর লালন এবং পোষণ করে, সেই সন্ত্রাসী রাষ্ট্রের ক্ষেত্রে যদি একইভাবে বিচার করা হয়, তাহলে এই শক্তি সম্মে ব্যাঘাত ঘটবে, এবং এই ব্যাঘাত ঘটলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে, এবং স্বার্থপর রাজনীতির ফলে সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হওয়া কিন্তু সারা বিশ্বব্যাপী সাফার করবে। কারণ এই পরমাণু শক্তির কি ভয়াবহতা সেটা মানুষ অনুধাবন করতে পারে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের জাপানে নাগাসাকিতে এর ব্যবহার হয়েছে, হিরোশিমা নাগাসাকিতে এই যে বোমের ব্যবহার হয়েছে, তার প্রয়োগের ফলে কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে জাপানিরা জানে, এবং এতে মানব সভ্যতার ধ্বংস হওয়ার দিকেও আমরা এগিয়ে যেতে পারি। তাহলে আমাদের ইউএনওর যে দায়িত্ব, সেটা তাদেরকে স্বচ্ছভাবে করতে হবে। সন্ত্রাসী রাষ্ট্রকে চিহ্নিত করে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমেরিকার স্বার্থ এখানে ইম্পর্টেন্ট। লালন পোষণের ক্ষেত্রে আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অর্থাৎ আমেরিকা ভারতের ক্ষেত্রে সাধু, আর লাদেনের ক্ষেত্রে নিধনকারী, এটা তো হতে পারে না, এটা দ্বিচারিতা। অ্যাবোটাবাদে আমাদের লাদেনকে যেটা আমেরিকা হত্যা করেছে, তাহলে সেটা অন্যায়। এই জায়গাটায় যদি কন্ট্রোল করতে না পারে ইউএনও, সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যাবে। কিন্তু আমরা একটা জায়গায় আসতে পারি, ভারত রাশিয়া মৈত্রী এটা চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। আর এই চিরস্থায়ী দীর্ঘস্থায়ী হওয়ার ফলে ভারতের অর্থনীতি, সামরিক শক্তি বিশ্বে নজর সৃষ্টি করেছে। এবং তার মানে এই নয় যে ভারত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে চাইছে, কখনোই নয়। ভারতীয় নাগরিকদের সুরক্ষিত করার জন্যে, সন্ত্রাসকে দমন করার জন্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ভারত কাম্য নয়, কিন্তু সন্ত্রাস দমন করার জন্যে, ভারতের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্যে যা যা করার ভারত সেটা করবে। এখানে প্রধানমন্ত্রী হিসেবে যেই আসুক না কেন, তার দায়িত্ব সেটার মধ্যেই পড়বে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী
মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই কাজ খুব ভালোভাবে এগোচ্ছে। আমরা যদি দেখি পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক নষ্ট করে দেওয়ার পরেও একবার হিন্দু মুসলিম তকমা দিয়ে এটাকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভারতের মৈত্রী হিসেবে আফগানিস্তান থেকে 12 ট্রাক ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতে আসছে, ভারত থেকে আফগানিস্তানে যাবে। যদি হিন্দু মুসলিম বিষয়টা হতো তাহলে ভারতের সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক থাকতো না, ইরানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকতো না। তাহলে বিষয়টা হিন্দু মুসলিম নয়, বিষয়টা সন্ত্রাসী। এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে ভারতকে রক্ষা করার জন্যে এটা মনে রাখতে হবে যে পাকিস্তান বাংলাদেশের থেকেও বেশি মুসলিম ভারতবর্ষে বাস করে, তাদের সুরক্ষাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভারতীয়রা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য নয়, আমরা ভারতীয়রা লড়াই করতে চাই সন্ত্রাস দমনের জন্য। তাই বিশ্ব রাজনীতিতে ইউনাইটেড নেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা যেন ভারত বিদ্বেষী না হয়, এবং বিশ্ব রাজনীতিতে চীন এবং আমেরিকার দাদাগিরিও ভারত সহ্য করবে না। এই বিষয়গুলোকে খেয়াল রেখেই আমাদের এগোতে হবে। তাই থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের অভিমত নিজে তৈরি করো। জয় হিন্দ, বন্দে মাতরম।